হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আমাদের বায়োলজি কোর্সের আগের দিন আমরা শুরু করেছিলাম সেল ডিভিশন। তো সেল ডিভিশনের মধ্যে তোমাদের আগের দিন কিন্তু সেল সাইকেল কমপ্লিট করা হয়েছে। আজকে আমরা চেষ্টা করব মাইটোসিস এবং মিওসিস এই দুটো চ্যাপ্টারই কমপ্লিট করে দেওয়ার। তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের নতুন রুটিন তোমরা সকলেই দেখেছো, রুটিনে একটু সামান্য চেঞ্জেস হয়েছে। তো সেখানে আমার যেমন 6টার সময় আমি ক্লাস নিতাম, সেরকম সপ্তাহে 3 দিন করে 6টার সময় আমি ক্লাস নিতে থাকবো। এরপর হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে হচ্ছে আমাদের নতুন একটা কোর্স এসেছে, যেটাকে বলা হচ্ছে কি ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্সের ক্ষেত্রে তোমাদের হচ্ছে সমস্ত ধরনের ভিডিও লেকচার এবং বিভিন্ন ইবুক মক টেস্ট সমস্ত কিছু প্রোভাইড করা হবে, এবং তার ফি স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এছাড়াও তোমরা মক টেস্ট কোর্স আছে, তোমরা যদি প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তোমরা আমাদের মক টেস্ট কোর্স নিতে পারো, যেখানে প্রায় 1000+ মক টেস্ট আছে এবং 27,000 কোশ্চেন্স আছে, এবং এরও কোর্স ফিটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে এবার আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের সেল সাইকেলের মধ্যেই যে ইন্টারফেজ ছিল সেটা আগের দিন কমপ্লিট হয়েছে। আজকে আমরা স্টার্ট করছি কি আমাদের এম ফেজের মধ্যে কি হচ্ছে, আমাদের মাইটোসিস এবং মিওসিস দুটোই পড়েছে, ঠিক আছে। তো সেই মাইটোসিস এবং মিওসিস সম্বন্ধে আজকে আমরা দেখে নেব। তো মাইটোসিসের ক্ষেত্রে তোমরা সকলেই জানো 4টে টোটাল স্টেজ থাকে, সেটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সেই ফেজগুলো সম্বন্ধে আমরা এক এক করে আস্তে আস্তে দেখে নেবো চট করে। তো প্রথমে দেখো প্রোফেজ সম্বন্ধে কী বলা হচ্ছে, প্রথমে এই জিনিসটা মনে রাখতে হবে, সেটা বলা হচ্ছে যে কি ইট ইজ দ্য লংগেস্ট ফেজ অফ ক্যারিওকাইনেসিস, অর্থাৎ ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ার মধ্যে সবথেকে দীর্ঘতম স্টেপ কোনটা, সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস কি, সেটা হচ্ছে আমাদের প্রোফেজ। এবার তোমাদের মনে হতে পারে স্যার ক্যারিওকাইনেসিস কি। তো ক্যারিওকাইনেসিস হচ্ছে ফ্রেন্ডস আমাদের প্রথমে যে সেলের মধ্যে যে সমস্ত অর্গানেলগুলো ডিভিশন হয়, মানে অর্গানেলগুলো যে সুসজ্জিত হয়ে দু সাইডে চলে যায়, বা এক্ষুনি যে তোমাদের যে স্টেজগুলো বোঝাবো সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। অর্থাৎ তোমরা এক কথায় বলতে পারো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই যে দশাগুলো হয়, এই দশাগুলোর মধ্যে যতক্ষণ অবধি আমাদের কী থাকে, যতক্ষণ অবধি আমাদের সাইটোপ্লাজমটা বিভাজিত হচ্ছে না, অর্থাৎ সেলটা হচ্ছে মধ্যে শুধুমাত্র ওর যে অর্গানেলগুলো বা ক্রোমোজোমগুলো সেইগুলো কী হচ্ছে, সেইগুলো বিভাজিত হয়ে আমাদের দুটো প্রান্তে চলে যাচ্ছে, এবং দুটো প্রান্তে যাওয়ার পর ধীরে ধীরে দুটো কোষ তৈরি হচ্ছে। তো যতক্ষণ অবধি সাইটোপ্লাজমের বিভাজন শুরু হচ্ছে না, ততক্ষণ অবধি প্রসিজারটাকে কী বলা হচ্ছে, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে কী হয়, সাইটোপ্লাজম ছাড়া কোষের অন্যান্য যত অঙ্গাণু, ডিএনএ, আরএনএ এবং হচ্ছে আমাদের ক্রোমোজোম, এই সমস্ত জিনিসগুলোর বিভাজন হতে থাকে। আর যখন হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হয়, তখন সেটাকে কী বলা হয়, তখন সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তো এটাই হচ্ছে আমাদের মেন জিনিস, যে এর মধ্যে দু ধরনের বিভাজন দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজমের বিভাজন হয়, আর ক্যারিওকাইনেসিসে হচ্ছে সাইটোপ্লাজম ছাড়া বাকি অন্যান্য সমস্ত পোর্শনের বিভাজন হয়। তো এখানে প্রোফেজটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিসের সব থেকে দীর্ঘতম প্রক্রিয়া। এক্ষেত্রে কী হয় দেখো, এই স্টেজেই প্রথম ক্রোমাটিন ফাইবার্স থিকেন অ্যান্ড শর্টেন টু ফর্ম ক্রোমোজোমস হুইচ মে ওভারল্যাপ ইচ আদার অ্যান্ড অ্যাপিয়ার লাইক এ বল অফ উল। অর্থাৎ এক্ষেত্রে কী হয় দেখো, ক্রোমোজোম এখনও নিজের যে অ্যাপিয়ারেন্স থাকে একটা মেন, যেটা আমি তোমাদের সেল চ্যাপ্টারে দেখিয়েছিলাম, সেই অ্যাপিয়ারেন্সে এখনও আসেনি, কিন্তু কী হয় ধীরে ধীরে ওদের মধ্যে কনডেনসেশন শুরু হয়, যেটা ক্রোমাটিন ফাইবারগুলো আগের যে থিকনেস ছিল, ধীরে ধীরে এদের থিকনেসটা বাড়তে থাকে, অর্থাৎ মোটা হতে থাকে, এবং ধীরে ধীরে এবার ক্রোমোজোমের যে একটা বৈশিষ্ট্যমূলক যে স্ট্রাকচার থাকে, সেইটার দিকে ওরা ধীরে ধীরে এগোতে শুরু করে, এবং এই অবস্থায় একে দেখতে কেমন লাগে, প্রোফেজ দশায় এদেরকে দেখতে লাগে একটা বল অফ উলের মতো। আগে যেখানে এত সরু সুতোর মতো ছিল, আমি তোমাদের বলেছিলাম একদম থ্রেড লাইক স্ট্রাকচার ছিল, সেখান থেকে কী হয়, একটা বল অফ উলের মতো, মানে উলের কি থিকনেস একটু বেশি হয় থ্রেডের তুলনায়, এবং উলের বল কীরকম তোমরা সকলেই জানো, সেই বল অফ উলের মতো এখানে দেখতে লাগে, কারণ কী হয়, এদের থিকনেসটা একটু বৃদ্ধি পায়। এরপরে দেখো কী বলা আছে, এই স্টেপগুলো পরপর তোমাদের এখানে পড়তে হবে, এখানে ডিটেলসে এর বেশি কিছু বোঝানো নেই, কারণ সমস্ত জিনিসটাই কিন্তু মানে যা যা হয়ে থাকে স্টেপ বাই স্টেপ এখানে লিখে দেওয়া আছে স্লাইডের মধ্যে, কারণ যাতে তোমরা পিডিএফ থেকে জিনিসটা দেখতে পারো, কারণ এই স্টেপগুলো সবই তোমাদের মাথায় রাখতে হবে। ইচ ক্রোমোজোম ডিভাইডস লঙ্গিটিউডালি ইন্টু টু ক্রোমাটিডস হুইচ রিমেন অ্যাটাচ টু সেন্ট্রোমিয়ার। এরপরে কী হয়, প্রথমে হচ্ছে উলের বলের মতো স্ট্রাকচারটা তৈরি হওয়ার পর ধীরে ধীরে কী হয়, এদের মধ্যে হচ্ছে এর যে ক্যারেক্টার মানে বৈশিষ্ট্যমূলক যে আকার যেটা, সেটা এবার ধীরে ধীরে কী হয় আসতে শুরু করে,
এখানেই ওই জন্যই বলা হচ্ছে যে প্রত্যেকটা ক্রোমোজোম কী হয় লঙ্গিচুডালি মানে লঙ্গিচুডালি মানে লম্বালম্বিভাবে দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায় এবং যারা সেন্ট্রোমিয়ারের মাধ্যমে অ্যাটাচড কন্ডিশনে থাকে। মানে ক্রোমোজোমের যে ওদের যে বৈশিষ্ট্যমূলক যে স্ট্রাকচারটা সেটা তোমরা সকলেই জানো। এগুলো কি এগুলো হচ্ছে এক একটা ক্রোমাটিড, এগুলো হচ্ছে এক একটা ক্রোমাটিড এবং এই মাঝখানে যে সেন্ট্রোমিয়ার থাকে, তো সেই দুটো ক্রোমাটিড কি হয় সেন্ট্রোমিয়ারের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে, যেখানে স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এই যে স্ট্রাকচারগুলো, এই এগুলো হচ্ছে কি এক একটা ক্রোমাটিড এবং এরা কি সেন্ট্রোমিয়ারের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত আছে। নেক্সট স্টেপ কী হয়, এরপর তোমরা ভাবো আমাদের হচ্ছে ক্রোমাটিডগুলো কী হয়েছে সুসজ্জিত হয়ে গেছে। এবার কি আমাকে যদি যে ক্রোমোজোমগুলো কী হবে, ক্রোমোজোমগুলোকে তো বিভাজিত হতে হবে। তাহলে ক্রোমোজোমগুলোকে যদি বিভাজিত হতে হয় তাহলে ক্রোমোজোম আমার নর্মালি কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় লাস যে থাকে, নিউক্লিয় লাসের মধ্যে আমার কী থাকে ক্রোমোজোমগুলো অবস্থান করে। তাহলে সেখান থেকে কি আমাকে সেই পজিশান থেকে ক্রোমোজোমটাকে তো বাইরে বেরিয়ে আসতে হবে, নাহলে তারা বিভাজিত হবে কী করে, বিভাজিত হয়ে কোষের দুটো অপর প্রান্তে তাদেরকে পৌঁছাতে হবে গিয়ে। তাহলে সেক্ষেত্রে কী হবে, ধীরে ধীরে তাহলে এবার আমার নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়াসের চারপাশে যে নিউক্লিয়ার এনভেলাপ থাকে সেই নিউক্লিয়ার এনভেলাপটা কী হবে আস্তে আস্তে আমার ডিসইন্টিগ্রেট করতে শুরু করবে। কারণ নিউক্লিয়ার এনভেলাপ আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট না করলে ক্রোমোজোমগুলো বেরোতে পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে কী হবে, নিউক্লিয় লাসটাও ডিসইন্টিগ্রেট করবে। কারণ নিউক্লিয় লাসের মধ্যে কী আছে, নিউক্লিয় লাসের মধ্যে আমার ক্রোমোজোমগুলো আছে। তাই নিউক্লিয় লাসটা যখন ডিসইন্টিগ্রেট করলো সেখান থেকে ক্রোমোজোমগুলো বেরিয়ে এলো। এরপর কি নিউক্লিয়াসের মধ্যে আছে, নিউক্লিয়াস মেমব্রেনটা এবার কী হবে ধীরে ধীরে হচ্ছে অবলুপ্ত হবে। তাহলে পুরো নিউক্লিয়াস থেকে ক্রোমোজোমগুলো বাইরে বেরিয়ে সাইটোপ্লাজমের মধ্যে চলে আসবে এবং তারপরে ধীরে ধীরে কী হবে এরা মুভ করতে শুরু করবে দুই প্রান্তে, যখন অ্যানাফেজ স্টেজে পৌঁছাবে। তার সঙ্গে সঙ্গে কী হয় দেখো, তার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে স্পিন্ডেল ফর্মেশন বিগিনস। স্পিন্ডেল ফাইবারের ফর্মেশন শুরু হয়ে যায়। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইগুলো কি, এগুলো হচ্ছে সেন্ট্রোজোম। দেখো বলাই হয়েছে সেপারেটিং সেন্ট্রোজোম। তোমাদের বলেছিলাম না যে সেন্ট্রোজোম হচ্ছে কোষ বিভাজনের সময় স্পিন্ডেল ফাইবার ফর্মেশনে সাহায্য করে থাকে। সেই স্পিন্ডেল ফাইবার যে ফর্মেশন হচ্ছে সেটাতেই সাহায্য করে কি, সেটাতেই সাহায্য করে হচ্ছে আমাদের সেন্ট্রোজোম। এবং এই প্রোফেজ দশাতেই কী হয়, ধীরে ধীরে সেই স্পিন্ডেল ফাইবার ফর্মেশনটা স্টার্ট হয়ে যায়। এই যে সরু সরু সুতোর মতো অংশ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্পিন্ডেল ফাইবার। তাহলে এখানে আমাদের টোটাল প্রোফেজের মধ্যে টোটাল কন্ডিশন কী কী দেখা গেল, ক্রোমোজোমের কন্ডেনসেশন হচ্ছে, মানে ক্রোমোজোম হচ্ছে ধীরে ধীরে নিজের আসল যে রূপ থাকে সেই রূপটাতে আসছে আস্তে আস্তে। নিউক্লিয় লাস হচ্ছে অবলুপ্ত হচ্ছে, নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্ত হচ্ছে এবং তার সঙ্গে স্পিন্ডেল ফাইবার তৈরি শুরু হচ্ছে। নেক্সট আমরা দেখব মেটাফেজ দশায় কী হয়। মেটাফেজ দশায় কী হয় দেখো বলা হচ্ছে ক্রোমোজোম বিকামস ম্যাক্সিমালি ডিস্টিংক্ট দ্যাট ইজ সাইজ ক্যান বি মেজার্ড। মেটাফেজ দশায় গিয়ে কী হয়, ক্রোমোজোম হচ্ছে সব থেকে ওর কনডেন্সড কন্ডিশনে চলে আসে। মানে এই কন্ডিশনে ক্রোমোজোম হচ্ছে সব থেকে ভালো অবজার্ভ করা যায়। এই জন্য দেখবে কোশ্চেনও দেয় যে এখানে বলাও হয়েছে লাস্টে, এটা কোশ্চেন দেয় যে মেটাফেজ ইজ দ্য বেস্ট স্টেজ ফর স্টাডিং ক্রোমোজোম মরফোলজি অ্যান্ড ক্যান্সার স্টাডিজ। কারণ এই কন্ডিশনে কী হয়, ক্রোমোজোমটা সব থেকে ঘন মানে সব থেকে হচ্ছে ঠিক হয়ে যায়, সব থেকে বেশি মোটা হয়ে যায়। তাই খুব সহজে মাইক্রোস্কোপের নিচে এদেরকে স্টাডি করা যায়। Chromosome move towards equatorial plane of spindles called congregation and become arranged with their arms directed towards pole and centromere towards equator. অর্থাৎ এখানে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো প্রথমে কি ছিল, প্রথমে হচ্ছে আমাদের এই আমার সেল ছিল, সেলের মধ্যে ছিল নিউক্লিয়াসের ভিতরে কি ক্রোমোজোমগুলো এরকম কন্ডিশনে ছিল। তারপর কি হলো, তারপরে হচ্ছে এরা কি করলো, ক্রোমোজোমগুলো প্রথমে হচ্ছে তোমাদের এই মানে এরকম হচ্ছে ক্রোমাটিন ফাইবারগুলো ছিল, এরা কী করছিল, এরা সেন্ট্রোমিয়ারের মাধ্যমে একে অপরের সঙ্গে অ্যাটাচড কন্ডিশনে ছিল। ঠিক আছে, এরপর ধীরে ধীরে কী হলো, ধীরে ধীরে হচ্ছে আমাদের নিউক্লিয় লাস এবং নিউক্লিয়ার যে মেমব্রেন সেটা কী হলো, সেটা হচ্ছে আমাদের ডিসইন্টিগ্রেট হয়ে গেল। মানে যে নিউক্লিয়ার মেমব্রেন ছিল আর তোমার হচ্ছে নিউক্লিয় লাস ছিল, এটা কি ধীরে ধীরে পুরোপুরি ডিসইন্টিগ্রেট হয়ে গেল বা পুরোপুরি অবলুপ্ত হয়ে গেল। অবলুপ্ত হওয়ার পর কী হলো, আমাদের এই যে ক্রোমোজোমগুলো ছিল এই ক্রোমোজোমগুলো কোথায় চলে এলো, ক্রোমোজোমগুলো হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে চলে এলো, সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত হয়ে গেল।
এটা হলো প্রোফেজ দশা। এবার মেটাফেজ দশায় কি হচ্ছে, মেটাফেজ দশায় এরা আরও কনডেন্সড কন্ডিশনে আছে, মানে এমনিতে তো ছিল, আরও হচ্ছে এক কনডেন্সড কন্ডিশনে চলে এলো, মানে যেটা আমাদের ক্রোমোজোমের বিভিন্ন জায়গায় আমরা যে ছবিটা দেখতে পাই, সেই ছবিটা অ্যাকচুয়ালি মেটাফেজ দশায় ক্রোমোজোমের কীরকম কন্ডিশন থাকে সেটারই ছবিটা নেওয়া হয়। এরপরে এরা কি করবে, ধীরে 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 এরপর ধরো কোষ আছে, এর মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই, নিউক্লিওলাস নেই, কিছু নেই। সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে আমার ক্রোমোসোমগুলো এইভাবে ঘুরে, আমি এক্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, ক্রোমোসোমগুলো এইভাবে ঘুরে বেড়াচ্ছে, আমি জাস্ট এক্স দিয়ে বুঝিয়ে দিলাম, এটা অত আঁকছি না। এরপরে যে জিনিসটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কংগ্রেশন। কংগ্রেশন কি বলা হচ্ছে, এরা কি করবে, ধীরে ধীরে এই রকম কন্ডিশন থেকে কি করবে, এই রকম কন্ডিশন থেকে ধীরে ধীরে ওরা একটা নির্দিষ্ট অ্যারেঞ্জ কন্ডিশনে চলে আসবে। নর্মালি ধরো এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল সব দিকে, সেখান থেকে ধীরে ধীরে ওরা এবার ইকুইটোরিয়াল প্লেন, মানে হচ্ছে একদম ঠিক মিডল পয়েন্টে, কোষের যে মিডল পয়েন্ট যেটা বা মিডল প্লেন যেটা, সেই মিডল প্লেনে এসে ওরা কী হয়, অ্যারেঞ্জ হতে শুরু করে দেয়। এই ঘটনাটাকে কি বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় কংগ্রেশন। কি বলা হয়, কংগ্রেশন। মানে প্রথমে হচ্ছে ছড়ানো ছিটানো অবস্থায় ছিল, স্ক্যাটার্ড কন্ডিশনে ছিল, সেখান থেকে ধীরে 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 কী হলো, ওরা একটা মিডল পোর্শনে এলো, মাঝের অংশে গিয়ে আস্তে আস্তে সুসজ্জিত হতে শুরু করলো। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কংগ্রেশন। তো সেটাই বলা হচ্ছে ক্রোমোজোম মুভ টুয়ার্ডস ইকুইটোরিয়াল প্লেন অফ স্পিন্ডলস কল্ড কংগ্রেশন। আস্তে আস্তে যে মুভ করতে শুরু করে এটাকে বলা হচ্ছে কংগ্রেশন। নেক্সট তারপর কী বলা আছে, অ্যান্ড বিকাম অ্যারেঞ্জড উইথ দেয়ার আর্মস ডাইরেক্টেড টুয়ার্ডস পোল অ্যান্ড সেন্ট্রোমিয়ার টুয়ার্ডস ইকুয়েটার। তারপরে কি হলো দেখো, এবার সুসজ্জিত হওয়ার পর তোমরা কী দেখতে পাচ্ছ, এর যে আর্মগুলো আছে, এই যে আর্মগুলো কোন দিকে মুভ করে আছে, পোলের দিকে। এই দুটো হচ্ছে আমাদের পোল, মানে সেই পৃথিবী যেমন গ্লোবের ক্ষেত্রে যেমন পোল এবং মানে মেরু এবং নিরক্ষরেখা থাকে, ইকুয়েটর এবং প্লেন থাকে, সেটার সঙ্গে কম্পেয়ার করে এখানে বলা হচ্ছে যে তাহলে সেলটা যেহেতু গোল, তাহলে সেক্ষেত্রে আমরা মাঝের এই অংশটাকে কী ধরছি, এটাকে আমরা ধরছি ইকুয়েটর, আর এই অংশগুলো হচ্ছে পোল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এর যে বাহুগুলো আছে, বাহুগুলো হচ্ছে এই পোলের দিকে মুখ করে আছে, আর মাঝের যে সেন্ট্রোমিয়ার যেটা আছে, এটা কি করছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েটরের দিকে মুখ করে আছে। উইথ দ্যার আর্মস ডাইরেক্টেড টুয়ার্ডস পোল অ্যান্ড সেন্ট্রোমিয়ার টুয়ার্ডস ইকুয়েটর। তারপরে কী হয়, তারপর হচ্ছে স্পিন্ডেল ফাইবার্স অ্যাটাচ টু কাইনেটোকোরস। এরপরে ধীরে ধীরে কী হয়, আমাদের যে স্পিন্ডেল ফাইবারগুলো প্রোফেজ দশাতে তৈরি হওয়া শুরু হয়েছিল, তারা আস্তে আস্তে কী হয়, তারা আস্তে আস্তে গিয়ে এই ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচ হতে শুরু করে। দেখতে পাচ্ছ ক্রোমোজোমের সঙ্গে ধীরে 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 অ্যাটাচ হচ্ছে, এবং কীভাবে অ্যাটাচ হয় বলছে দেখো, অ্যাটাচ টু কাইনেটোকোরস। কাইনেটোকোর জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোমের মধ্যে দেখো এই সেন্ট্রোমিয়ারের কাছে মাঝখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা গোল মতো অংশ থাকছে, যেটাকে বলা হচ্ছে কাইনেটোকোর। এবং এই কাইনেটোকোরের ক্ষেত্রে কি হয়, এই যে মাইক্রোটিবিউলসগুলো, তোমরা তো ওদের সেল পড়ানোর সময় বলেছিলাম যে সেন্ট্রোজোমে কী হয়, সেন্ট্রোজোমে যে সেন্ট্রিওল থাকে সেগুলোতে মাইক্রোটিবিউলস থাকে। সেই মাইক্রোটিবিউলসগুলো কী হয়, মাইক্রোটিবিউলসগুলো হচ্ছে আমাদের এই কাইনেটোকোরের মধ্যে এইভাবে এসে অ্যাটাচড হয়ে যায়, ঠিক আছে, এইভাবে অ্যাটাচড হয়। এটাকেই বলা হচ্ছে কি, যে আমাদের স্পিন্ডেল ফাইবারগুলো এসে কাইনেটোকোরের সঙ্গে অ্যাটাচ হচ্ছে। তোমরা এইগুলো এখানে যা দেখতে পাচ্ছ, এখানে আমার কি শেষ হয়ে গেলো, এখানে শেষ হয়ে গেলো আমাদের মেটাফেজ দশা। তাহলে মেটাফেজ দশায় কী হলো, ক্রোমোজোমগুলো হচ্ছে আরও বেশি কনডেন্স হলো, আরও বেশি কনডেন্স হওয়ার পর তারা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে সুসজ্জিত হয়ে গেল, এবং প্রোফেজ দশায় যে স্পিন্ডেল ফাইবারগুলো তৈরি হয়েছিল, সেই স্পিন্ডেল ফাইবারগুলো এর সঙ্গে এসে অ্যাটাচ হয়ে গেল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি, নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যানাফেজ। অ্যানাফেজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যানাফেজের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেন্ট্রোমিয়ার স্প্লিটস ফ্রম দ্য মিডল অ্যান্ড টু ক্রোমাটিডস গেট সেপারেটেড। এরপরে কী হয়, এরপরে আস্তে আস্তে বিভাজন শুরু হয়। অর্থাৎ এতক্ষণ অবধি কী ছিল, মেটাফেজ দশা অবধি কী হলো, মেটাফেজ দশা অবধি এইরকম কন্ডিশনে ছিল, এইরকম কন্ডিশনে ছিল, এবং এর সঙ্গে কী হয়েছিল, এদিক থেকে একটা আমার স্পিন্ডেল ফাইবার এসে অ্যাটাচ হয়েছিল। এরপর প্রথম অ্যানাফেজ দশায় কী শুরু হলো, এই ঠিক মাঝখান বরাবর কী হলো, সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হলো, এবং বিভাজিত হয়ে এই যে দুটো ক্রোমাটিড একে অপরের সঙ্গে যুক্ত ছিল, এরা কী হলো, এরা হচ্ছে সেপারেট হতে শুরু করলো, এবং সেপারেট হওয়ার পর দুটো অপোজিট পোলের দিকে এদের মুভমেন্ট শুরু হবে। অ্যানাফেজ দশায় মুভমেন্ট দেখতে পাওয়া যায়।
যেখানে তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ যে কী হচ্ছে, মুভমেন্ট শুরু হচ্ছে। তাহলে কী হচ্ছে, সেন্ট্রোমিয়ার স্প্লিটস ফ্রম দ্য মিডল অ্যান্ড টু ক্রোমাটিডস গেট সেপারেটেড, বোথ দ্য ক্রোমাটিডস মুভ টুয়ার্ডস অপোজিট পোলস ডিউ টু রিপালসিভ ফোর্স কল্ড অ্যানাফেজিক মুভমেন্ট। এক্ষেত্রে কী দেখতে পাওয়া যায় যে একটা ফোর্স থাকে, রিপালসিভ ফোর্স মানে বিকর্ষণ বল কাজ করে, যেটাকে বলে অ্যানাফেজিক মুভমেন্ট। এবং এই অ্যানাফেজিক মুভমেন্টের কারণে কী হয়, এরা দুটো বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডগুলো কী করে, মুভ করতে শুরু করে। দ্য সেন্ট্রোমিয়ার ফেসেস টুয়ার্ডস ইকুয়েটার। হ্যাঁ, সেন্ট্রোমিয়ার তো অবভিয়াসলি ইকুয়েটারের দিকে ফেস করে থাকবে, ঠিক আছে। তো এটা গেল কি অ্যানাফেজ। অ্যানাফেজ দশার ক্ষেত্রে মূলত যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, অ্যানাফেজ দশায় এই ক্রোমাটিডগুলোর মুভমেন্ট শুরু হয়। ক্রোমাটিডগুলো দুটো অপোজিট মেরুর দিকে বা বিপরীত মেরুর দিকে মুভ করতে শুরু করে। লাস্ট আসছে কি, লাস্ট হচ্ছে আমাদের টেলোফেজ। টেলোফেজের ক্ষেত্রে কি হয়, ক্রোমোজোমস রিচড অন দ্য পোলস বাই স্পিন্ডল ফাইবার্স অ্যান্ড ফর্ম টু গ্রুপস। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে হচ্ছে ক্রোমোজোমগুলো দুটো আলাদা আলাদা পোলে পৌঁছে গেছে। দুটো আলাদা আলাদা পোলে পৌঁছে যাওয়ার পরে কী হচ্ছে, মানে স্পিন্ডল ফাইবারের মাধ্যমে দুটো আলাদা পোলে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে আবার একটা গ্রুপ তৈরি করেছে। এরপর দেখো, ঠিক প্রোফেজ কন্ডিশনের যা যা হচ্ছিল, টেলোফেজ কন্ডিশনে এবার ঠিক তার উল্টো উল্টো জিনিসগুলো হবে। প্রথমে প্রোফেজ কন্ডিশনে কি হয়েছিল, প্রোফেজ কন্ডিশনে হচ্ছে আমার কী ছিল, প্রোফেজ কন্ডিশনে সমস্ত ক্রোমোজোমগুলো ক্রোমাটিন ফাইবার হিসেবে এক জায়গায় একটা দলা পাকানো অবস্থায় ছিল। সেখান থেকে আস্তে আস্তে ওই দলা পাকানো অবস্থা থেকে খুলে মানে আলাদা আলাদা থ্রেড লাইক স্ট্রাকচার হলো। থ্রেড লাইক স্ট্রাকচার থেকে ধীরে ধীরে কী হলো, থিকেন হয়ে হচ্ছে আমাদের একটা, যেটা কী বললাম যে বল অফ উল, মানে এমনি প্রথমে ছিল সুতোর মতো, সেখান থেকে উলের মতো কন্ডিশন এলো, উলটা একটু বেশি থিকনেস বেশি আসলে তোমরা জানো, সেখান থেকে উলের বলের মতো কন্ডিশানে এলো। তারপরে ধীরে ধীরে কী হলো, সেটা হচ্ছে আরও বেশি কনডেন্স হলো। কনডেন্স হয়ে ক্রোমোজোমের যে মানে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা থাকে সেরকম একটা স্ট্রাকচারে এলো। এবং তারপর ধীরে ধীরে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এইগুলো কী হলো, এগুলো ডিসইন্টিগ্রেট হয়ে গেল। ডিসইন্টিগ্রেট হওয়ার পরে ওরা ধীরে ধীরে সাইটোপ্লাজমের মধ্যে স্ক্যাটার্ড কন্ডিশনে চলে এলো। এই জিনিসগুলো ছিল প্রোফেজে। এবার দেখো টেলোফেজে ঠিক তার উল্টো হবে। টেলোফেজের ক্ষেত্রে প্রথমে কী হবে, প্রথমে হচ্ছে যে ক্রোমোজোমগুলো ছিল, ক্রোমোজোমগুলোকে এতক্ষণ হচ্ছে আমাদের এরকম আলাদা আলাদা কন্ডিশনে আলাদা আলাদা ছিল। কী হবে, আলাদা আলাদা ক্রোমোজোমগুলো কী হলো, আলাদা আলাদা কন্ডিশনে ছিল। টেলোফেজের ক্ষেত্রে দেখো প্রথমেই কী হবে, টেলোফেজের ক্ষেত্রে প্রথমেই এই হচ্ছে আমাদের কোষ। কোষের মধ্যে এবার কি আমার দুটো মেরুতে কী হয়েছে, আমার ক্রোমোজোমগুলো সব পৌঁছে গেছে। প্রথমে কী হবে, ক্রোমোজোমগুলো গিয়ে আবার আগের মতো একটা জায়গায় সমস্ত ক্রোমোজোমগুলো একসঙ্গে এভাবে মিশে যাবে। যেটা ওখানে বলা হয়েছে কি, দুটো গ্রুপ তৈরি হয়েছে, মানে কি আবার সমস্ত জিনিসগুলো এক জায়গায় আসতে শুরু করে দেবে, না এক জায়গায় জমায়েত হবে, যেটা এতক্ষণ হচ্ছে স্ক্যাটার্ড কন্ডিশনে ছিল। প্রোফেজে কী হয়েছিল, প্রোফেজে হচ্ছে ক্রোমোজোমগুলো আলাদা আলাদা হয়ে সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। টেলোফেজের কী হবে, প্রথমে একসঙ্গে এক জায়গায় জমায়েত হবে। জমায়েত হওয়ার পরে তারপরে কি দেখতে পাওয়া যাবে, তারপরে যে জিনিসটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে এদের আনকয়েলিং শুরু হবে। অর্থাৎ আমার যে ক্রোমোজোমের যে স্ট্রাকচার ছিল, ক্রোমোজোমের স্ট্রাকচার থেকে ধীরে ধীরে আবার ওর ওই থ্রেড লাইক যে স্ট্রাকচার ছিল, সেই থ্রেড লাইক স্ট্রাকচার বা সুতোর মতো যে স্ট্রাকচার ছিল সেইটার দিকে ওর আস্তে আস্তে ফিরে যেতে থাকবে। ঠিক প্রোফেজের উল্টো কন্ডিশনগুলো হতে থাকবে। আনকয়েলিং হয়ে ওরা সেই থ্রেড লাইক স্ট্রাকচারে ফিরে যাবে। ফিরে যাওয়ার পর ধীরে ধীরে কী হবে, আমার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন যে আছে না, নিউক্লিয়ার মেমব্রেনগুলো কী হবে, রিঅ্যাপিয়ার হতে শুরু করবে। ঠিক প্রোফেজে যেমন হচ্ছে এরা অবলুপ্ত হয়ে গেছিলো বা ডিসইন্টিগ্রেট হয়ে গেছিলো, এর ক্ষেত্রে কী হবে, এর চারপাশে ওই যে মানে আনকয়েল হয়ে যে ক্রোমাটিন ফাইবারের দলাটা তৈরি করছে, এটা কি হবে, এটা হচ্ছে এক্ষেত্রে আবার ধীরে ধীরে ওরা নিজের আগের কন্ডিশনটায় ফিরে আসতে শুরু করবে। তো এখানে দেখো সেই জিনিসটা এবার দেখো বলা হচ্ছে যে ক্রোমোজোম রিচড অন পোলস বাই স্পিন্ডল ফাইবার্স ফর্ম টু গ্রুপস। দুটো গ্রুপ কীভাবে ফর্ম করলো সেই জিনিসটা তোমরা দেখতে পেলে। ক্রোমোজোম বিগিনস টু আনকয়েল অ্যান্ড ফর্ম ক্রোমাটিন নেট। আবার কি হচ্ছে, এরা আস্তে আস্তে আনকয়েল করে ক্রোমাটিন নেট, মানে ক্রোমাটিনের যে জালিকা মতো কন্ডিশন ছিল, থ্রেড লাইক স্ট্রাকচার ছিল, সেইটাতে ফিরে যেতে শুরু করলো। নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার। যে জিনিসটা তোমাদের বললাম যে ঠিক প্রোফেজে যা যা হয়েছিল, এখানে ধীরে ধীরে তার ঠিক উল্টো কন্ডিশনগুলো তোমরা দেখতে পাবে। এরপর লাস্ট জিনিস কী বলা আছে দেখো, ইন অ্যানিমেল সেলস অ্যাস্ট্রাল রেজ অ্যান্ড স্পিন্ডল ফাইবার্স কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার ইন টেলোফেজ, দ্য টু সেন্ট্রিওল পেয়ার্স অর্গানাল দেমসেলভস ইন্টু সেন্ট্রোসোমস। এরপর কী হয়, এবং ধীরে ধীরে আমাদের যে সেন্ট্রিওলগুলো ছিল, যারা হচ্ছে এই এগুলো তৈরি করছিল, আমাদের হচ্ছে স্পিন্ডল ফাইবার তৈরি করছিল,
সেই স্পিন্ডেল ফাইবারগুলো এবং আচ্ছা এখানে একটা আবার টার্ম আসছে কি অ্যাস্ট্রাল রে জিনিসটা তোমাদের আমি বলে দিচ্ছি। তো স্পিন্ডেল ফাইবার এবং অ্যাস্ট্রাল রে যে ছিল সেটা কী হয় আস্তে আস্তে আবার ডিসঅ্যাপিয়ার করে যায়, কারণ প্রোফেজ কন্ডিশনে কী হয়েছিল আমাদের স্পিন্ডেল ফাইবার ফর্মেশন স্টার্ট হয়েছিল। এখানে ধীরে ধীরে স্পিন্ডেল ফাইবারগুলো কী হয় আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট করে যেতে থাকে এবং আমাদের যে দুটো সেন্ট্রিওল পেয়ার, মানে একটা সেন্ট্রোজোমের মধ্যে দুটো সেন্ট্রিওল থাকে, তো দুটো সেন্ট্রিওল কী হয়, দুটো সেন্ট্রিওল হচ্ছে দুটো অপোজিট মেরুতে অবস্থান করে ওরা কী করে, ওরা হচ্ছে এই অ্যাস্ট্রাল রেগুলো তৈরি করে। সেই সেন্ট্রিওলগুলো আবার কী হয় পেয়ার আপ করে সেন্ট্রোজোম তৈরি করে নেয়। এই সেন্ট্রিওলগুলো আবার কী হয় একে অপরের সঙ্গে জোড়া, মানে একটা জোড়া তৈরি করে বা পেয়ার আপ করে এরা কী করে সেন্ট্রোজোম তৈরি করে নেয়। ঠিক আছে, তাহলে মানে প্রোফেজ এবং টেলোফেজ এই দুটো হচ্ছে একদম অপোজিট। ঠিক যা যা প্রোফেজের ক্ষেত্রে হয় টেলোফেজের ক্ষেত্রে ঠিক তার অপোজিট জিনিসগুলো হয়। আর মাঝখানে অ্যানাফেজের ক্ষেত্রে তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ক্রোমোজোমের মুভমেন্ট হয়। আর মেটাফেজের ক্ষেত্রে কি হয়, মেটাফেজের ক্ষেত্রে হচ্ছে জাস্ট ক্রোমোজোমটা হচ্ছে তার সব থেকে কনডেন্স ফর্মে থাকে এবং ক্রোমোজোমগুলো কী হয় কোষের মাঝ বরাবর সুসজ্জিত কন্ডিশনে থাকে। ঠিক আছে, এবং তার সঙ্গে স্পিন্ডেল ফাইবারটা অ্যাটাচ হয়। শুধু এইটুকু মনে রাখলেই হবে, তাহলেই তোমরা জিনিসটা মনে রাখতে পারবে। আর সবসময় মনে রাখবে প্রোফেজ এবং টেলোফেজ ঠিক অপোজিট। প্রোফেজের ক্ষেত্রে যা দেখতে পাওয়া যায় টেলোফেজের ক্ষেত্রে ঠিক তার অপোজিট কন্ডিশনগুলো দেখতে পাওয়া যায়। এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাস্ট্রাল রে জিনিসটা তোমাদের বলছিলাম না, অ্যাস্ট্রাল রে জিনিসটা হচ্ছে এই যে ধরো সেন্ট্রোজোম থেকে কী হয় এইভাবে স্পিন্ডেল ফাইবার তৈরি হয়, স্পিন্ডেল ফাইবারগুলো কী হয় আমাদের ক্রোমোজোমের সঙ্গে কি অ্যাটাচ হয়। এর উপরে দেখো ছোট ছোট কিছু স্পিন্ডেল ফাইবারের মতোই অংশ দেখতে পাওয়া যায়, এইগুলো হচ্ছে মাইক্রোটিবিউলস দিয়েই তৈরি হয়ে থাকে স্পিন্ডেল ফাইবারের মতোই। এরা কি হয় ফ্রেন্ডস, এরা হচ্ছে আমাদের এই যে সেল মেমব্রেন থাকে না, সেল মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকে। কার সঙ্গে? সেল মেমব্রেনের সঙ্গে। দেখতে পাচ্ছি যে সেল মেমব্রেন, এরা এই সেল মেমব্রেনের সঙ্গে কী হয় অ্যাটাচড হয়। এদের কাজটা কি হয়, অ্যাস্ট্রালের কাজ হচ্ছে এই যে স্পিন্ডেল ফাইবার ফর্মেশন হচ্ছে, স্পিন্ডেল ফাইবার ফর্মেশনের সময় এবং এই যে তোমার অ্যানাফেজের সময় হচ্ছে স্পিন্ডেল ফাইবার হচ্ছে ক্রোমোজোমগুলোকে নিয়ে আসছে, এই পুরো যে প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়াটা চলাকালীন সেন্ট্রোজোমগুলোকে তার নিজস্ব একটা পজিশানে ধরে রাখার ক্ষেত্রে অ্যাস্ট্রাল রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে তোমরা বলতে পারো অ্যাস্ট্রাল রে হচ্ছে কিছুটা অ্যাঙ্কার হিসেবে কাজ করে। অ্যাস্ট্রাল রেগুলো কি সেন্ট্রোজোম থেকে বেরিয়ে সেল মেমব্রেনের মধ্যে গিয়ে গেঁথে যায়। সেল মেমব্রেনের মধ্যে গিয়ে গেঁথে যাওয়ার কারণে কী হয় সেন্ট্রোজোমগুলো এই যে ওর যে অপোজিট পোলে যে একটা পজিশন ঠিক রাখতে হবে সেই পজিশনটাতে ওই সেন্ট্রোজোমগুলোকে হোল্ড করে রাখতে সাহায্য করে কে? অ্যাস্ট্রাল রে। কারণ এরা যদি ঠিকমতো পজিশনে না থাকে তাহলে কিন্তু সেল ডিভিশনে অনেক রকম সমস্যা হবে। তো সেটাই এখানে বলা হয়েছে যে এই অ্যাস্ট্রাল রে এবং স্পিন্ডেল ফাইবার দুটোই কী হয় আমাদের টেলোফেজ কন্ডিশনে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এবং মনে রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র অ্যানিমেল সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রাল রে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তার কারণ প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল থাকে না। ঠিক আছে, তোমাদের হচ্ছে এতে অ্যানিমেলস এবং প্ল্যান্ট সেলের মধ্যে পার্থক্য আমি দেখিয়েছিলাম ছবিতে, যে প্ল্যান্ট সেলের মধ্যে কিন্তু সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল এগুলো কিন্তু থাকে না। এবার তোমাদের মনে হবে স্যার প্ল্যান্ট সেলের ক্ষেত্রে তাহলে হচ্ছে কীভাবে মানে তৈরি হবে, স্পিন্ডেল ফাইবার ফর্মেশন হবে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একটা জিনিস থাকে, সেন্ট্রিওল থাকে না কিন্তু ওদের ক্ষেত্রে কী থাকে, এমটিওসি, মাইক্রোটিবিউলস অর্গানাইজিং কমপ্লেক্স বলে একটা জিনিস থাকে, যারা কী করে, যারা হচ্ছে আমাদের স্পিন্ডেল ফাইবার তৈরিতে সাহায্য করে। কারণ স্পিন্ডেল ফাইবার বেসিক্যালি কি, স্পিন্ডেল ফাইবার তো বেসিক্যালি হচ্ছে মাইক্রোটিবিউলস। তো এদের হচ্ছে মাইক্রোটিবিউলস অর্গানাইজিং কমপ্লেক্স থাকে, যেটা হচ্ছে আমাদের স্পিন্ডেল ফাইবার ফর্মেশনে সাহায্য করে। কাদের ক্ষেত্রে? প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। এখানে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছিলে যে স্পিন্ডেল ফাইবারটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, বেসিক্যালি হচ্ছে মাইক্রোটিবিউলস। তো এই গেল আমাদের হচ্ছে ক্যারিওকাইনেসিসের প্রসেস। এরপর আমরা কি দেখব, সাইটোকাইনেসিস। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে হচ্ছে গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি রিফর্ম হয়। স্বাভাবিক ব্যাপার, গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইগুলো কী হয়, এইগুলো আবার ধীরে ধীরে টেলোফেজ কন্ডিশনে রিঅ্যাপিয়ার হতে শুরু করে। এরপরে দেখো এই টেলোফেজের মধ্যেই কিন্তু ধীরে ধীরে কী হয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে টার্মটা এখানে দেওয়া আছে কি, ক্লিভেজ ফারো। এই যে ক্লিভেজ ফারোটা হতে শুরু করে, মানে এই যে কোষের মাঝখানে এভাবে একটা কী হয়, এভাবে একটা খাঁজ আসতে শুরু করে। এটাই কী হয়, এটাই হচ্ছে আমাদের সাইটোকাইনেসিসের ইনিশিয়েশন হয়ে যায়। অর্থাৎ এইখান থেকে কী হয় ধীরে ধীরে, এটা হচ্ছে টেলোফেজের লাস্টের দিক থেকে কী হয় ধীরে ধীরে আমাদের সাইটোকাইনেসিস স্টার্ট হয়ে যায়। সাইটোকাইনেসিস আবার অ্যানিমেল সেল এবং প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে হয়। বলাই হয়েছে দেখো, সাইটোকাইনেসিস ইজ ডিভিশন অফ সেল হ্যাভিং আন্ডারগন ক্যারিওকাইনেসিস টু প্রডিউস টু ডটার সেলস ইচ উইথ এ ডটার নিউক্লিয়াস।
এক্ষেত্রে কি হয়, ইট বিগিনস ইন দেখো বলাই হয়েছে মিড অ্যানাফেজ অ্যান্ড জেনারেলি কমপ্লিটেড অ্যালং দ্য কমপ্লিশন অফ টেলোফেজ। ওকে, তাহলে আমি সরি একটু বলায় ভুল হলো, এটা টেলোফেজে নয়, এটা হচ্ছে অ্যানাফেজের মাঝামাঝি দশা থেকে আস্তে আস্তে শুরু হয় এবং তারপর টেলোফেজ যখন কমপ্লিট হয়, টেলোফেজ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই কী হয়, এটা হচ্ছে সাইটোকাইনেসিসও কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এটা আমি একটু প্রথমে ভুল বলেছিলাম, এটা তোমরা কারেকশান করে নিও, এখানে লেখাটা ঠিকই আছে। এবার দেখো অ্যানিম্যাল সেল এবং প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আবার আলাদা আলাদা জিনিস হয়। সেটা হচ্ছে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কিন্তু এই যে প্রসেসটা দেখতে পাচ্ছ, এইভাবে ক্লিভেজ, প্রথমে একটা কি মাইক্রোফিলামেন্টের রিং তৈরি হয় মাঝখানে, তারপর ধীরে 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 এটা এভাবে সংকুচিত হয়, এই যে ক্লিভেজ ফারো ফর্মেশন করে এবং তারপর সম্পূর্ণভাবে আলাদা হয়ে দুটো আলাদা কোষ তৈরি করে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু কেসটা একটু অন্যরকম হয়। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কী হয়, এদের মাঝ বরাবর একটা কঠিন কাঠামো তৈরি হয়, যেটাকে কি বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে সেল প্লেট। কী বলা হচ্ছে এটাকে? সেল প্লেট। সেল প্লেট হচ্ছে এই মাঝখানে বরাবর সেল প্লেটটা পুরোপুরি হয়ে তৈরি হওয়ার পর কী হয়, দুটো কোষ আলাদা হয়ে যায় এবং তারাই কী হয়, তারা হচ্ছে সেল ওয়ালে কনভার্ট হয়ে যায়। যে সেল প্লেটটা থাকে, সেল প্লেটটা কী হয়, সেল ওয়ালে কনভার্ট হয়ে যায় এবং দুটো আলাদা আলাদা কোষ তৈরি হয়ে যায়। একই সেল ওয়ালে দুপাশে দুটো আলাদা আলাদা কোষ তৈরি হয়ে যায়। তাহলে সাইটোকাইনেসিসের ক্ষেত্রে কিন্তু প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেলের মধ্যে একটু পার্থক্য দেখতে পাওয়া যায়। আচ্ছা, সিগনিফিকেন্স অফ মাইটোসিস হচ্ছে কিছুই না, এটা হচ্ছে কি, এটা প্রথমত এটা হচ্ছে কি হয়, ইকুয়েশনাল ডিভিশন হয়ে থাকে। কি হয়ে থাকে? ইকুয়েশনাল ডিভিশন হয়ে থাকে। তার কারণ কি হয়, এখানে হচ্ছে আমাদের ডিপ্লয়েড কন্ডিশন, তো ডিপ্লয়েড কন্ডিশনই থাকে, অর্থাৎ নাম্বার অফ ক্রোমোজোমস বা নাম্বার অফ জিন্স যা বলবে, যদি 2n থাকে তো সেটা কিন্তু 2nই থেকে যায়, অর্থাৎ ডিপ্লয়েড কন্ডিশন তো ডিপ্লয়েড কন্ডিশনই থাকে যতগুলো ডটার সেল তৈরি হয়, কোনো রকম চেঞ্জেস হয় না। তাই এটাকে বলেছি কি, ইকুয়েশনাল ডিভিশন। এর ক্ষেত্রে কী হয়, আমাদের মাল্টিসেলুলার অর্গানিজমের গ্রোথে সাহায্য করে থাকে আর আমাদের সেল রিপেয়ার করতেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব মিওসিস। ঠিক আছে, এই গেল আমাদের মাইটোসিস। এরপর আমরা চট করে দেখে নেব মিওসিস। মিওসিস চট করে দেখে নাও। মিওসিস কম্পারেটিভলি ইজি, কারণ মিওসিসের হচ্ছে শুধুমাত্র প্রোফেজ 1 যে কন্ডিশন সেটাই তোমাদের বুঝতে হবে, বাকিগুলো বেশি বোঝানোর দরকার নেই। তো মিওসিসের ক্ষেত্রে দেখো কী হচ্ছে। মিওসিসের ক্ষেত্রে প্রথমত এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে কোনো একটা সেল দুবার ডিভিশন হয়, ডবল ডিভিশন হয়। ঠিক আছে, প্রথমে হচ্ছে ডিপ্লয়েড কন্ডিশনে থাকে, মানে 2n থেকে প্রথমে 2nই থাকে, মানে প্রথমে হচ্ছে একটা সেল আছে 2n বা ডিপ্লয়েড কন্ডিশন। এই ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কন্ডিশন আসলে তোমরা জানো, কারণ আমি কিন্তু জেনেটিক্স তোমাদের অলরেডি পড়িয়েছি। ঠিক আছে, নাম্বার অফ ক্রোমোজোম যেটা নর্মালি আমাদের মানুষের দেহে থাকে সেটাকে ডিপ্লয়েড বলা হয়। সেখান থেকে কী হয়, প্রথমে হচ্ছে এগেন দুটো, মানে প্রথমে হচ্ছে ঠিক মাইটোসিসের মতো কী হয়, দুটো ডিপ্লয়েড কোষ তৈরি হয়। সেইখান থেকে কী হয়, সেইখান থেকে হচ্ছে 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। মানে এর ক্ষেত্রে কী হয়, এর ক্ষেত্রে হচ্ছে দুবার ডিভিশন দেখতে পাওয়া যায়। ইন দিস প্রসেস ইন হুইচ সিঙ্গেল সেল twice to reproduce 4 daughter cells occurs in reproductive cells in which cells have a half number of chromosome present in parent cell। যেটা বললাম হ্যাপ্লয়েড কন্ডিশন তৈরি হয় এবং এটা কি হয়, রিপ্রোডাক্টিভ সেলস, মানে তোমরা বলতে পারো যে গ্যামেট থাকে বা স্পার্ম থাকে, এগ থাকে। এদের ক্ষেত্রে গ্যামেটই হচ্ছে মেল গ্যামেট স্পার্ম, ফিমেল গ্যামেট এগ। এদের ক্ষেত্রে কি হয়, গ্যামেট ফর্মেশনের ক্ষেত্রে এই মিওসিস ডিভিশনটা দেখতে পাওয়া যায়। এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে সেল সাইকেলটা একটু অন্যরকম হয়। অন্যরকম বলতে জাস্ট এম ফেজে হচ্ছে ডবল থাকে, একই রকম থাকে জিনিসটা মেন। প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে আমাদের G1 স্টেজ, তারপর S ফেজ, তারপর G2 ফেজ, তারপরে কী হয় মিওসিস 1 বা M1 ফেজ হয়, তারপর একবার সাইটোকাইনেসিস হয়, তারপর আবার একবার কী হয়, তারপর আবার একবার মিওসিস 2 হয়, তারপর আবার সাইটোকাইনেসিস হয়। ঠিক আছে, এবং এর ক্ষেত্রে কী হয়, দুটো মিওসিসের ক্ষেত্রে দেখো মিওসিস 1 এবং মিওসিস 2 বলছে, দু ক্ষেত্রে কী হয়, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এবং একইভাবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 2 দেখতে পাওয়া যায়। তো এখানে তোমাদের মূলত প্রোফেজ 1টা বুঝিয়ে দিতে হবে, কারণ প্রোফেজ 1-এর মধ্যে টোটাল 5টে সাব ডিভিশন থাকে। সেইগুলো সম্বন্ধে তোমরা জেনে নিলে বাকি প্রসিডিওরটা কিন্তু একদম সেম টু সেম মাইটোসিসের মতো, আলাদা করে বোঝানোর কিছু নেই। তো প্রোফেজ 1-এর মধ্যে যে 5টে ভাগ দেখতে পাওয়া যায় তারা কী কী, তারা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তো এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে যে থাকে লেপ্টোটিন যে দশা থাকে, লেপ্টোটিন দশার ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে
প্রথমত তো অবশ্যই কনডেনসেশন অফ ক্রোমোজোম, যেটা আমাদের এমনি নর্মাল প্রোফেজের ক্ষেত্রে প্রথমে হয়ে থাকে, সেটা হয় কনডেনসেশন অফ ক্রোমোজোম হয়, এবং ধীরে ধীরে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে হয় আস্তে আস্তে ডিসলিউশন হতে স্টার্ট হয়ে যায়। তারপর প্রোফেজ ওয়ানের যে লাস্ট স্টেজ, যেটা ডায়াকাইনেসিস, সেইখানে গিয়ে হচ্ছে পুরোপুরিভাবে ডিসইন্টিগ্রেট হয়, কিন্তু প্রথম থেকে আস্তে আস্তে স্টার্ট হয়ে যায়। নেক্সট জাইগোটিন স্টেজে গিয়ে কী হয়, কী বলা হচ্ছে ফরমেশন অফ বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট মানে কি বলা হচ্ছে, দেখো বাইভ্যালেন্ট মানে হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা নীল ক্রোমোজোম একটা লাল ক্রোমোজোম আছে, এবং প্রত্যেকটা দেখো এভাবে জোড়ায় 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 অবস্থান করছে। এটাকে কি বলা হচ্ছে ফরমেশন অফ বাইভ্যালেন্ট। ঠিক আছে, এই যে একসঙ্গে জোড়ায় জোড়ায় অবস্থান করছে, এগুলো কি অ্যাকচুয়ালি হচ্ছে বাইভ্যালেন্ট মানে কি হচ্ছে, দেখো এটা এখানে হচ্ছে হোমোলোগাস পেয়ার, মানে এগুলো হচ্ছে কি একটা হোমোলোগাস পেয়ার। হোমোলোগাস পেয়ার মানে কি, সেম ক্রোমোজোম প্রত্যেকটা মানুষের দেহে কী থাকে, একটা বাবার শরীর থেকে আসে, একটা মার শরীর থেকে আসে, তাই তো, একটা বাবার শরীর থেকে আসে, একটা মার শরীর থেকে আসে, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট একসঙ্গে ফিউজ হয়ে জাইগোট তৈরি করে, সেইখান থেকে সন্তানের উৎপত্তি হয়। তো যেহেতু মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট থাকে, তাই প্রত্যেকটা ক্রোমোজোমের প্রত্যেকটা বৈশিষ্ট্যের যে ক্রোমোজোম থাকে, একটা ফাদারের শরীর থেকে একটা মাদারের শরীর থেকে আসে। এই রকম প্রত্যেকটা প্যারেন্ট সেল, প্রত্যেকটা প্যারেন্ট ক্রোমোজোমের যে পেয়ার দেখতে পাওয়া যায়, এদেরকে কী বলা হয়, এদেরকে বলা হয় হোমোলোগাস পেয়ার বা হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। কী বলা হয়, হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়ে থাকে। মানে এক্ষেত্রে তোমরা ধরতে পারো যে এইটা যদি বাবার শরীর থেকে এসে থাকে, এটা মার শরীর থেকে এসে থাকবে। এরা কিন্তু পুরোপুরি আইডেন্টিক্যাল হয় না, কিন্তু এদের মধ্যে মেন জেনেটিক মেকআপটা কাছাকাছি একই রকম হয়। ঠিক আছে, মানে একটা হোমোলোগাস পেয়ারের মধ্যে দুটোই কী করে, দুটোই সাপোজ হয়তো তোমার হাইট নির্ধারণের যে জিন, সেই হাইট নির্ধারণের জিন, এদের ক্ষেত্রে দুটো ক্রোমোজোমের মধ্যেই হাইট নির্ধারণের জিন দেখতে পাওয়া যাবে। এবার একটার মধ্যে হয়তো লম্বা হওয়ার জিন আছে, একটার মধ্যে হয়তো বেটে হওয়ার জিন আছে, এরা আইডেন্টিক্যাল নয়, কিন্তু দুটোর মধ্যেই কী আছে, ওই হাইট মেনটেন করার যে জিন, সেই জিনটা আছে। তাহলে নেক্সট আমরা কী দেখতে পাচ্ছি, জাইগোটিন যে দশা থাকে, জাইগোটিন দশার ক্ষেত্রে কী হয়, জাইগোটিন দশাটার ক্ষেত্রে আমাদের এই যে বাইভ্যালেন্ট ফর্মেশন হয়। বাইভ্যালেন্ট ফর্মেশনের পরে আস্তে আস্তে কী হয়, দেখো এখানে বলা হচ্ছে ফর্মেশন অফ সাইন্যাপ্টোনেমাল কমপ্লেক্স। সাইন্যাপ্টোনেমাল কমপ্লেক্স জিনিসটা কি, সাইন্যাপ্টোনেমাল কমপ্লেক্স হচ্ছে তোমরা বলতে পারো মানে এক প্রকার আঠার মতো জিনিস, বা এই মানে আঠার মতো হিসেবে কাজ করে। তাহলে ধীরে ধীরে কী হয়, এদের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সাইন্যাপসিস হয়। সাইন্যাপসিস মানে এরা আস্তে 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 আস্তে, এই দেখো এখানে দেখো দেখতে পাচ্ছ একদম গায়ে গায়ে লেগে গেছে, এইভাবে আস্তে আস্তে কী হয়, একে অপরের সঙ্গে জুড়ে যেতে শুরু করে। ঠিক আছে, এই এটাকে কী বলা হয়, সাইন্যাপসিস বলা হয়। মানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো যে একে অপরের সঙ্গে জুড়ে যায়, এটাকে কী বলে, এটাকে বলা হয় সাইন্যাপসিস। তাহলে এরপর গেল লেপ্টোটিন গেল, জাইগোটিন গেল, এরপরে গেল কি প্যাকিটিন। প্যাকিটিন দশায় কী হয়, প্যাকিটিন দশায় একটা ঘটনা ঘটে যেটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার জিনিসটা কি, এটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে। এখানে কি বলা আছে দেখো, ডিউরিং প্যাকিটিন স্টেজ বাইভ্যালেন্ট ক্রোমোজোমস আর নাও ক্লিয়ারলি অ্যাপিয়ার্স অ্যাজ টেট্রাড। এরা কী করে, টেট্রাড হিসেবে থাকে। টেট্রাড হিসেবে থাকে তার কথার অর্থটা কি, প্যাকিটিন স্টেজে কী হয়, আমাদের হচ্ছে অবধি, আমাদের জাইগোটিন স্টেজ অবধি কি বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো আছে, বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো দেখো আলাদা আলাদা কন্ডিশন আছে, দেখো এরকম আলাদা 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 সেপারেট আছে, পাশাপাশি মানে পাশাপাশি অবস্থান করছে কিন্তু সেপারেট আছে। কিন্তু এরপর হচ্ছে আমাদের কি হয়, ধীরে ধীরে যখন সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সটা তৈরি হতে থাকে, তখন কি হয়, আমাদের এই ক্রোমোজোমগুলো একে অপরের গায়ে এভাবে লেগে যায়। এই যে একসঙ্গে একে অপরের গায়ে পুরোপুরিভাবে অ্যাটাচড হয়ে যায়, এটাকে কি বলা হয়, এটাকেই বলা হয় টেট্রাড ফর্মেশন। এটাকে বলা হয় টেট্রাড ফর্মেশন। মানে চারটে, টেট্রা মানে কি চারটে, তাহলে কি টোটাল চারটে ক্রোমাটিড এখানে দেখতে পাওয়া যায়, তাই এদেরকে বলা হয় টেট্রাড ফর্মেশন। মানে কেন হচ্ছে বুঝতে পারো তো, চারটে মানে দুটো ক্রোমোজোম একে অপরের সঙ্গে লেগে যাচ্ছে, মানে কি চারটে ক্রোমাটিড দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু চারটে ক্রোমাটিড দেখতে পাওয়া যাচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে টেট্রাড। এরপরে কী হয়, টেট্রাড ফর্মেশনের পরে একটা এক্স, এই ধরনের একটা স্ট্রাকচার এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরকম একটা এক্স লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এটাকে কী বলা হয়, কায়াজমাটা ফর্মেশন। এক্স স্টেপ স্ট্রাকচারস আর কল কায়াজমাটা ফর্মেশন। মানে এইভাবে টেট্রাড ফর্মেশনের পরে এদের মধ্যে কী হয়, এরা একে অপরের সঙ্গে এইভাবে ক্রস কানেকশান হয়ে যুক্ত হয়ে যায় এবং একটা এক্স লাইক স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় কায়াজমাটা ফর্মেশন। এবং এই কায়াজমাটা ফর্মেশনের পরে কী হয়, ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার মানে এদের মধ্যে পার্ট এক্সচেঞ্জ হয়। এই ক্রোমোজোমের একটা পার্ট হচ্ছে এর সঙ্গে এসে অ্যাটাচ হয়ে যায়, আর এই ক্রোমোজোমের একটা পার্ট এসে এর সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের মাধ্যমে কী হয়, জেনেটিক ভ্যারিয়েশন তৈরি হয়। কারণ কি, এটা এক প্রকার হাইব্রিড তৈরি হয়ে গেল। এদের ক্রোমোজোমের মধ্যে কি একটা
মানে পার্ট এক্সচেঞ্জ হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার জিনিসটা বুঝতে পারলে। নেক্সট এরপর কী হবে, ডিপ্লোটিন স্টেজে এসে কী হবে, ধীরে ধীরে ডেজলিউশন অফ সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, অর্থাৎ যে সাইন্যাপটোনিমাল যে কমপ্লেক্সটা তৈরি হয়ে এরা একে অপরের সঙ্গে লেগেছিল, সেটা কী হবে, সেটা আস্তে আস্তে এবার ডিজলভ হতে থাকবে এবং তারা আস্তে আস্তে আবার একে অপরের থেকে আলাদা হতে শুরু করবে। এবং কি হবে, এই যে ডায়াকাইনেসিস যে স্টেজটা ছিল, এই ডায়াকাইনেসিস স্টেজে গিয়ে তোমরা এইরকমভাবে হাইব্রিড একটা দেখতে পেয়ে যাবে, একটা হাইব্রিড ক্রোমোসোম দেখতে পেয়ে যাবে। মানে এইখানে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা একটা স্টেজে হয় না, এটা স্টেজ বাই স্টেজ হয়, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমাদের কি হচ্ছে, আমাদের যে প্যাকেটিং স্টেজটা ছিল, সেই প্যাকেটিং স্টেজের মধ্যে কি হচ্ছে, প্যাকেটিং স্টেজের মধ্যে হচ্ছে আমাদের এরা একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার পর কী হলো, ক্রসিং ওভার হলো। মানে ক্রসিং ওভার মানে ওই যে পার্টগুলো ছিল, পার্টগুলো এক্সচেঞ্জ হয়ে গেল। তারপরে ডিপ্লোটিন স্টেজে কী হলো, ডিপ্লোটিন স্টেজে হচ্ছে এরা ধীরে ধীরে একে অপরের থেকে আলাদা হতে শুরু করবে এবং ডায়াকাইনেসিস স্টেজে গিয়ে আমরা সম্পূর্ণ আলাদা দুটো ক্রোমোসোম পেয়ে যাবো। এরা কী হবে, এরা হাইব্রিড হয়ে যাবে, কারণ তাদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে পার্টগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটাই বলার, এই যে ছবি না, এই পুরো ছবিটা দেখে তোমরা এমন ভেবে বসো না যে পুরো জিনিসটা একটা স্টেজের মধ্যে হয়। এই তিনটে যে দশা তোমরা দেখতে পাচ্ছ, তিনটে দশা কিন্তু তিনটে কী হয়, আলাদা আলাদা স্টেজে আমরা দেখতে পাই। এরপরে তোমরা হচ্ছে পুরো মিওসিসের যে স্টেজ সেটা দেখতে পাচ্ছ। তাহলে তোমাদের কি প্রোফেজ ওয়ানের মধ্যে যে 5টা সাব স্টেজ ছিল সেগুলো বুঝিয়ে দিলাম। এরপর বাকিটা বোঝানোর কিছু নেই, এটা তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারো, বাকি জিনিসটা একদম সেম টু সেম। বাকি মানে প্রোফেজ ওয়ানের পর থেকে এই মেটাফেজ ওয়ান থেকে শুরু করে মানে একদম অ্যানাফেজ টেলোফেজ ওয়ান, বাকি তারপরে এই যে মিওসিস টু এর মধ্যে যে আরও বিভিন্ন স্টেজগুলো আছে, এগুলো সব সেম টু সেম। মিওসিস টু এর মধ্যে যে স্টেজগুলো আছে এগুলো সব মাইটোসিসের সঙ্গে সেম। এই ছবিটা দেখলে তোমরা জিনিসটা বুঝতে পারবে, একবার দেখে নিও, তাহলে বুঝতে পারবে, আলাদা করে বোঝানোর কিছু নেই। আর তোমাদের মিওসিসের মধ্যে সমস্ত কোশ্চেন কিন্তু ওই প্রোফেজ ওয়ানের মধ্যে যে স্টেজগুলো থাকে ওইখান থেকেই আসে, তার বাইরে কোশ্চেন আসে না, কারণ তার বাইরে যখনই কোশ্চেন করবে ওই ঘুরে ফিরে কি সেই মাইটোসিসের কোশ্চেনই হয়ে যাবে। তাই মিওসিসের কিন্তু ওই প্রোফেজ ওয়ান ছাড়া বাকি জায়গা থেকে কোশ্চেন আসে না। এরপর দেখো মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য কী। মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য ঠিক না, কম্পেয়ার কী হবে, কম্পেয়ার হচ্ছে অবশ্যই নাম্বার অফ ডিভিশন, মাইটোসিসের ক্ষেত্রে একটা, মিওসিসের ক্ষেত্রে দুটো। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে দু ক্ষেত্রে ইন্টারফেজে হয়। রোল কি, এরা হচ্ছে তোমাদের কী হয়, তোমরা সকলেই জানো যে এমনি সোমাটিক সেল বা দেহকোষ তৈরিতে সাহায্য করে। আর মিওসিস কী হয়, আমাদের গ্যামেট তৈরিতে সাহায্য করে। টাইপস অফ সেল দ্যাট ডিভাইড, ওই একই জিনিস যেটা তোমাদের এক্ষুনি বলে দিলাম। সেল সাইকেল, এর ক্ষেত্রে কী হয়, বোথ সেল ডিভিশন অ্যান্ড সেল সাইকেল, ইট ইজ অনলি সেল ডিভিশন অ্যান্ড নট সেল সাইকেল। আচ্ছা এই পয়েন্টটা না একটু ভুল আছে, এই পয়েন্টটা পড়ার দরকার নেই, এই পয়েন্টটা ভুল আছে, এই পয়েন্টটা পড়ার দরকার নেই। নেক্সট হচ্ছে কি আমরা দেখতে পাই, নেক্সট পয়েন্ট কি, ডটার সেল প্রডিউস কি, ডটার সেল প্রডিউস হচ্ছে যে দুটো ডিপ্লয়েড ডটার সেল তৈরি হয়, আর সেখানে মিওসিসের ক্ষেত্রে কী হয়, 4টে হ্যাপ্লয়েড ডটার সেল তৈরি হয়, যেটা তোমাদের এক্ষুনি বলে দিয়েছিলাম। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কি কম্প্যারিজন, মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কম্প্যারিজনটা তোমাদেরকে বলে দিলাম। এখানে আমাদের কি শেষ হয়ে গেল, এখানে আমাদের সেল ডিভিশনের থিওরি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা কি করব ফ্রেন্ডস, নেক্সট দিন আমরা হচ্ছে আমাদের সেল ডিভিশনের এমসিকিউগুলো করে নেবো। নেক্সট দিন আমরা আমাদের সেল ডিভিশনের এমসিকিউগুলো করে নেবো, তার সঙ্গে কী করবো, জেনেটিক্সের এমসিকিউগুলো করে নেবো ফ্রেন্ডস। সেল ডিভিশনের ইন্টারফেজের যে সেল তো হয়ে গেছে, এমসিকিউগুলো হয়ে গেছে। আজকে যেটা পড়ালাম মাইটোসিস এবং মিওসিস, এর হচ্ছে আমাদের এগুলো পড়ে নেবো, এমসিকিউগুলো পড়ে নেবো। আর তার সঙ্গে যে জেনেটিক্স আছে, জেনেটিক্সের এমসিকিউ পড়ে নেবো। জেনেটিক্সের কিন্তু আমাদের ক্লাস অলরেডি করানো আছে আমাদের চ্যানেলের মধ্যে, কোথায় যাবে, বায়োলজি প্লেলিস্ট, আমাদের এমএচ এডুকেশন ল্যাবের প্লেলিস্টে দেবে বায়োলজি বলে একটা প্লেলিস্ট আছে। এমনিতে এই ক্লাসগুলো আমার নাম করে যে প্লেলিস্টে সেখানে তোমরা পাচ্ছ, কিন্তু জেনেটিক্স ক্লাসগুলো কি বায়োলজি বলে যে প্লেলিস্ট আছে, সেই বায়োলজি প্লেলিস্টের মধ্যে দেবে একদম নিচের দিকে জেনেটিক্সের 3টে ক্লাস আছে। ওখানে কিন্তু জেনেটিক্স খুব ভালো করে পড়ানো হয়েছে, কিন্তু এমসিকিউগুলো করানো হয়নি। তো আমি কী করবো, নেক্সট দিন তোমাদের একটা ক্লাসের মধ্যেই সেল ডিভিশনের বাকি আজ যে পড়ানো হলো মাইটোসিস মিওসিসের এমসিকিউ এবং এই জেনেটিক্সের এমসিকিউ কিন্তু তোমাদেরকে আমি একসঙ্গে করিয়ে দেবো। তাহলে প্রিপেয়ার থেকো, জেনেটিক্সের যদি ক্লাসগুলো না দেখে থাকো থিওরিটা পড়ে নাও, ওরও পিডিএফ কিন্তু গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো,
কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।